খন্দকার পলাশ স্যার। আমি পলাশ স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো একটু সামনে আসার জন্য এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনটা সলভ করার জন্য। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই, ইউ আর শোয়িং টু মাচ পেশেন্স। আপনারা অনেকটা সময় ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন, আরও কিছুক্ষণ আমাদের সাথে থাকতে হবে, কারণ এখনও আরও কয়েকটা কোয়েশ্চেন সলভ বাকি আছে। এবং সর্বশেষ আমাদের সম্মানিত এমডি স্যার কাটমার্কস নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, সে পর্যন্ত আমরা সবাই থাকবো। তো আমি এখন রিকোয়েস্ট করবো পলাশ স্যারকে, প্লিজ পলাশ স্যার। আসসালামু আলাইকুম, আমি খন্দকার পলাশ আছি অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের বিসিএস 41তম বিসিএস প্রিলিমিনারির আজকে সলভ ক্লাস প্রোগ্রামে। শুরুতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ সময় ধরে ওয়েট করেছেন। আমরা অলরেডি আমাদের বাংলা এবং বাংলা ইংরেজি দুইটা সাবজেক্ট হয়ে গিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। আর এরপরে এক এক আমাদের সবগুলো সাবজেক্ট হবে। এখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি যে আন্তর্জাতিকটা আসলে সবার জন্যই খুবই একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু ছিল বা স্টিল আছে। অনেক ভাবছেন যে কি কি প্রশ্ন হবে, অনেকগুলো কনফিউজিং ইস্যু আছে। তো আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। তার আগে শর্ট একটা কথা বলি যে আজকের পরীক্ষার পরে দুটো বিষয় আছে। একটা হচ্ছে হয় জিতবো নাইলে হারবো। আই থিঙ্ক হয় আমরা প্রিলি পাস করব অথবা আমরা 42-43-এর জন্য আমরা আবার রেডি হব ইনশাল্লাহ। তো আমরা যারা যেখান থেকে শুনছেন যে পরীক্ষা দিয়ে আছি, ডিসহার্টেড কিংবা ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নেই। যার যতটুকু প্রিপারেশন ছিল কিংবা অনেকের অনেক বেশি প্রিপারেশন থাকার পরেও হয়তো শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে হয়তো পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আশা করবো যে আপনারা নেক্সট পরীক্ষার জন্য রেডি হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাট মার্কস কত হবে সেটা ক্লাসে যেহেতু ওভারঅল ওভারভিউ হচ্ছে, লাস্টে আমাদের এমডি স্যার আপনাদেরকে জানিয়ে দিবেন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে কাট মার্কস যতই হোক যাই হোক, আমরা একটু বুঝতে পারি যে 55% মার্কস যারা ক্যারি করতে পারবেন, 55 থেকে 58% মার্কস অন্তত তারা রিটেনের জন্য ভালো করে পড়তে পারেন। তারপরও একজ্যাক্ট কত হতে পারে সেটা আমাদের সম্মানিত স্যার লাস্টে আপনাদেরকে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে আজকের প্রশ্ন কন্টেন্ট দেখে যদি আপনি একটু দেখেন, বাংলা কিংবা ইংরেজি কিংবা জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, ইংলিশ লিটারেচার, যাই দেখেন না কেন, একটা জিনিস কিন্তু খুব ফোকাসড হয়েছে, সেটা হচ্ছে বেসিক পড়ালেখা যার ক্লিয়ার থাকবে, কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট যার ক্লিয়ার আছে তিনি খারাপ করবেন না। কিন্তু যার বেসিক নিয়ে অনেক পড়েছেন তাদের জন্য অনেক বেশি বিপদ। কারণ আপনারা যদি বাংলা সাহিত্যের প্রশ্নগুলো দেখেন, ওখানে বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন চলে আসছে। আপনি ইংলিশ লিটারেচারের প্রশ্নগুলো যদি দেখেন তাহলে দেখুন ওখানে অনেকগুলো পলিটিক্যাল হিস্ট্রি আপনি ক্লিয়ার হতে হবে। আপনি যদি বাংলার প্রশ্ন দেখেন, এই বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখেন, যে গতানুগতিক প্রশ্ন কিন্তু করেনি। প্রশ্ন খুব বেশি কঠিন হয়নি, কিন্তু খুব বেশি সহজ বলা যাবে না। তার মানে যাদের বেসিক স্ট্রাকচার ভালো আছে তারাই ভালো করবেন। এখন যারা বলবেন যে স্যার আমাদের তো বেসিক স্ট্রাকচার ভালো নেই, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা 43তমে আমাদের অ্যাচিভমেন্টের ব্রাঞ্চগুলোতে আসেন। আমরা পিএসসি সিলেবাস ধরে বেসিক স্ট্রাকচার গুছিয়ে আপনাদেরকে হ্যান্ড নোট করে দেবো ক্লাস ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম, আমি এখন আন্তর্জাতিক বিষয়াবলীর যে প্রশ্ন সলভিংয়ের বিষয়টা সেটা আপনাদেরকে বলবো। তার আগে একটু বলছি যে মন খারাপ করার কিছু নেই। যারা ভালো করেছেন, 55% প্লাস মার্ক ক্যারি করবেন, তারা রিটেনের জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। এবং সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমরা একটু যাই আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী। আমি আজকে আপনাদের এখন আন্তর্জাতিক এবং ভূগোল দুটোটা বিষয় বলে দেবো ইনশাল্লাহ। তো আমাদের পিএসসি বলছে পরীক্ষার ফল 2 মাসের মধ্যে। আমরা যদি একটু দেখি, বাংলাদেশ বিষয়াবলী, সরি আন্তর্জাতিক বিষয়াবলী, কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবেন। আমরা জাস্ট আমাদের কোর্সের কোড নাম্বার হচ্ছে 3, সেট নাম্বার 3, আমরা হাসনা হেনা থেকে প্রশ্ন সলভ করছি। সেখানে হাসনা হেনার প্রশ্নের আন্তর্জাতিকের প্রথম প্রশ্ন হচ্ছে 38। ওখানে প্রশ্ন হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। তার আগে একটু কথা আপনাদেরকে শর্টে বলি, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেসিক 4টা টপিক আছে। একটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস, ভূরাজনীতি, আঞ্চলিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু। 2 নম্বর টপিক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। 3 নম্বর টপিক হচ্ছে পরিবেশগত ইস্যু, কূটনীতি। 4 নম্বর হচ্ছে সংগঠন ও বৈশ্বিক অর্থনীতি। 5 নম্বর সাম্প্রতিক। আপনারা
প্রশ্নের উত্তর যা দিয়েছেন যাই দেন না কেন আপনারা জাস্ট পাশে মার্কিং করবেন যে কোনটা কোন অধ্যায় থেকে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটা সংগঠনের একটা প্রশ্ন, যেটা আমরা জানি যে এটা জার্মান ভিত্তিক একটি সংগঠন যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, এবং টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় 1996-এ, যেটা আমাদের সুশীল সমাজ বা চাপ সৃষ্টিকারী যে গ্রুপটা আছেন সেটা দেশের অনিয়ম দুর্নীতি বা কারাপশন নিয়ে কথা বলে থাকে। ট্রান্সপারেন্সি সব দেশের অনিয়ম দুর্নীতি এবং অসৎ উপায়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকে। তাহলে সেখানকার সঠিক উত্তর হচ্ছে খ। এটা কমন একটা প্রশ্ন, সেটার আমরা ব্যাখ্যা কোনো দিতে চাই না, আমরা শুধু একটু বলতে চাই এটা একটি সংগঠন থেকে আসা প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে সামরিক ভাষায় WMD অর্থ কি? উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। এটা আন্তর্জাতিক নিরাপত্তার একটা বিষয়। আমরা যদি আন্তর্জাতিক নিরাপত্তার টপিকগুলো দেখি, যুদ্ধ, বিপ্লব, বিরোধপূর্ণ অঞ্চল, গেরিলা, গোয়েন্দা, অস্ত্র, সামরিক অভিযান, ওই আন্তর্জাতিক যে নিরাপত্তার যে ডিপ্লোম্যাটিক সামরিক অস্ত্রের যে পার্টটা আছে সেখানে পারমাণবিক যে অস্ত্রগুলো আছে, যেটা পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা থেকে শুরু করে যে বোমগুলো আছে সেগুলোকে মাস ডিস্ট্রাকশন, যেটার মাধ্যমে হাজার হাজার মানুষ একটা বোমার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, সেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এন্টি ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলোর কথা বলা হয়েছে। আই থিঙ্ক সেটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বাট তারপরে আমরা সেই টপিকটা আন্তর্জাতিক নিরাপত্তার একটা অংশ, যে সামরিক ভাষায় WMD উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, যেটা সঠিক উত্তর হচ্ছে ক। এগুলো আমরা জানবো, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, এগুলো খুব বেশি ব্যাখ্যা দেননি। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? আই থিঙ্ক এটা সাম্প্রতিকের একটা প্রশ্ন। আমেরিকা ভিত্তিক একটা সংগঠন যেটা সুশাসন নিয়ে কাজ করে থাকে এবং তারা প্রতি বছরই তাদের তালিকা প্রকাশ করে থাকে। এই বছরও তারা 128টি দেশের তালিকা প্রকাশ করেছে, যার ভিতরে শীর্ষ দেশ ছিল ডেনমার্ক। আই থিঙ্ক সঠিক উত্তর হচ্ছে ক। তো এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ কততম পজিশনে ছিল? সেখানে বাংলাদেশ সূচকে 115তম পজিশন। আই থিঙ্ক লাস্টের দিক দিয়ে বাংলাদেশ অবস্থান করছে। এটা একটা সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? খুব বেশি ক্রিটিক্যাল প্রশ্ন না, কুইজ নির্ভর কিছু প্রশ্ন করেছে। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্সেস অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, আনকার্ড যাকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে খ। দেখেন, জাতিসংঘের মূল সংস্থা, বিশেষায়িত সংস্থা, বিশেষ সংস্থা, যে সংস্থাগুলো আছে, আনকার্ডটা জাস্ট একটা MCQ পড়ার জন্য ইম্পর্টেন্ট। ওটার এইমস অবজেক্টিভ আমাদের খুব বেশি জানার দরকার নেই। তো এমন কিছু প্রশ্ন আছে যে এগুলো আপনি না জানলে খুব লস হবে, ব্যাপারটা তা না, বাট মৌলিক স্ট্রাকচার এবং প্রিভিয়াস কোশ্চেন স্টাডি যারা বারবার করেছেন তাদের জন্য পরীক্ষাটা অনেক ইজি। আর যারা আসলে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন নির্ভর হয়েছে তারা হয়তো আনকার্ড উত্তরটা দিতে পারবেন, কিন্তু বেসিক স্ট্রাকচারটা ডেভেলপ করাটা টাফ হয়ে যাবে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? আমরা জানি যে রোহিঙ্গা যে গণহত্যা চলছিল সেটা নিয়ে আসলে কেউ মামলা করার দায়িত্ব নিয়ে সর্বশেষ আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালের নভেম্বরে ওআইসির তত্ত্বাবধানে এবং ওআইসির আর্থিক সহযোগিতায় তারা প্রথম মামলা করে, এবং এটার সঠিক উত্তর হচ্ছে খ। এগুলো আমরা জানি, এগুলো কমন প্রশ্ন। আচ্ছা, কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? তা আমরা সেটা জানি যে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে আমাদের মিশন সদস্যরা প্রায় 10 বছর সেখানে যুদ্ধ বিরতির জন্য কাজ করে, এবং 2001 সালে সিয়েরা লিওনের তারা যুদ্ধমুক্ত করে, এবং 2002 সালে সিয়েরা লিওন গভর্নমেন্ট বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, এবং সেটা বাংলাদেশ এবং বাঙালিদের জন্য গ্রেট একটা অ্যাচিভমেন্ট, এবং এটা একমাত্র হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা এবং ডেডিকেশনের কারণে। তো সেটার সঠিক উত্তর হচ্ছে খ, সিয়েরা লিওন। 37 প্রশ্ন 37 জাতিসংঘ নামকরণ করেন কে? এগুলো যদি একটু দেখি তাহলে প্রশ্নটা হচ্ছে সহজ বা কমন প্রশ্ন, কিন্তু আমরা যখন কিছুদিন পর নেক্সট ক্লাস থেকে রিটেনে বসবো সেখানে এম্পেরিক্যাল একটা পার্টি হচ্ছে অর্গানাইজেশন এবং ইউএন, জাতিসংঘ থেকে আমাদের প্রশ্ন হবে। তা আমরা জানি 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা শক্তি, অক্ষ এবং মিত্র শক্তি,
তো অক্ষ শক্তি মূলত যারা প্রথম যুদ্ধ শুরু করে, আমরা জানি জাপান প্রথম যুদ্ধ শুরু করে এবং যুদ্ধের বিপক্ষে যে দেশগুলো অংশগ্রহণ করে তার ভিতরে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ। তো ইউএসএর তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টই 1942-তে প্রথম জাতিসংঘ নামক একটা অর্গানাইজেশন রিফর্মেশনের প্রস্তাব করেন। সেজন্য সঠিক উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট বা ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যিনি 1 জানুয়ারি 1942 সালে এটির নামকরণ করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বা ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। এটা হচ্ছে সেট 3, আমরা লিখে দিচ্ছি। এরপরে যদি কারো কোনো ধরনের আর্গুমেন্টাল অ্যাপ্রোচ বা প্রশ্ন থাকে আমাদেরকে একটু জানাবেন, আমরা সেটা ভেরিফাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। 38 নম্বর প্রশ্ন, কোন মুসলিম দেশ ন্যাটো ও সামরিক জোট ন্যাটোর সদস্য? এটা আমরা সবাই জানি, এটা সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মূলত পৃথিবীর দুটা পরাশক্তির পুঁজিবাদ এবং সমাজতন্ত্র এবং তাদের দুটি সামরিক বলয়, একটা ন্যাটো আর একটা ওয়াসপ্যাক। এই ন্যাটো যেটা পশ্চিম ইউরোপিয়ান দেশসমূহ যারা আছে তাদের নিরাপত্তার জন্য যে সামরিক বলয়টা তৈরি করা হয় সেটা হচ্ছে ন্যাটো। এবং ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কখন, সে প্রশ্নটি একটু পরে আছে, আমরা সেটা আলোচনা করব। ন্যাটো বলতে একমাত্র দেশ হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তীতে অবস্থিত তুরস্ক বা তার্কিশ যাকে আমরা বলি সেটি। 39, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? দেখেন, ন্যাটো একটা সংগঠন, সেখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন দিয়ে আছে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় আমরা জানি 1949 সালে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোর একটি সামরিক জোট, যেটার প্রতিষ্ঠাকালীন দেশ ছিল 12টি এবং বর্তমান দেশ হচ্ছে 30টি। এবং ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। তো আমরা যখন রিটার্ন করাবো তখন ন্যাটোর প্রতিষ্ঠা, তার এইমস, অবজেক্টিভ এবং তার সাথে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের কী ক্ল্যাশগুলো আছে সেই বিষয়গুলো আমরা ডিটেলস বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো ন্যাটো আমরা একটু গুরুত্ব দিয়ে দেবো। ন্যাটো থেকে দুইটা প্রশ্ন আসছে। এরপরে 40 নম্বর প্রশ্ন, জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ছিলেন? তা আমরা জানি জার্মানির যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট তাকে প্রধানমন্ত্রী বলা হয় না, তাকে চ্যান্সেলর বলা হয়। 1861 সাল থেকে 2020 সাল পর্যন্ত জার্মানির ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী বা নারী চ্যান্সেলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল, যিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন 2005 সালে। এবং আধুনিক নব্য জার্মানির রূপকার হিসেবে অ্যাঞ্জেলা মার্কেলকে বলছে। অনেকে অ্যাঞ্জেলা মার্কেলকে হিটলারের অবয়ব রূপে জার্মানিকে নতুন করে পরিবর্তনের ডাক দেওয়ার সূচনাকারী বলছেন। সে অ্যাঞ্জেলা মার্কেল হচ্ছেন জার্মানি ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী চ্যান্সেলর। সে 1871 থেকে শুরু করে 2020 পর্যন্ত এই সময়টা। তার মানে 40তম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল, গ। আমরা 41-এ যাই। আচ্ছা, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 4টি। এবং এটার বিষয় নিয়ে আমরা রিটার্নের ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের সময় স্বল্পতার কারণে কন্টেন্ট একটু দ্রুত করতে হচ্ছে। যেগুলো একটা আর্গুমেন্ট আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। 42 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? আমরা জানি হর্ন অফ আফ্রিকার সিং বলা হয় 4টা দেশকে, ইথিওপিয়া, এরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। এর ভিতরে ইথিওপিয়া এবং এরিত্রিয়ার সাথে দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এবং 2019 সালে সেটা শান্তি চুক্তির মাধ্যমে ইথিওপিয়া এবং এরিত্রিয়ার মধ্যে দীর্ঘ মেয়াদী যে যুদ্ধ সেটার অবসান ঘটে এবং সেটার নেতৃত্ব দিয়েছিলেন ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। এবং এই কারণে 2019 সালে আবি আহমেদ আলীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ। 43 নম্বর প্রশ্ন, ইনকা সভ্যতা কোথায় গড়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা, আই থিঙ্ক পেরুতে। মায়ার সভ্যতা উত্তর আমেরিকাতে বা মেক্সিকোতে, দক্ষিণ আমেরিকায় ইনকা সভ্যতা। এটা বৈশ্বিক ইতিহাসের প্রশ্ন, মাথায় রাখতে হবে। সবগুলো কিন্তু সিলেবাস ভিত্তিক প্রশ্ন হচ্ছে, হয়তো একটা টপিক থেকে বেশি প্রশ্ন করছে। 44, নিচের কোন দেশটি রাশিয়ার সামরিক ঘাঁটি সুবিধা বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে উজবেকিস্তান। এখানে আরো অনেকগুলো দেশে রাশিয়ার সামরিক ঘাঁটি আছে, বাট ওই অঞ্চলে ওই প্রশ্নের জন্য হচ্ছে উজবেকিস্তানে সামরিক ঘাঁটি রয়েছে, কারণ উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এগুলো একসময় রাশিয়ার অংশ ছিল। 45 নম্বর প্রশ্ন, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? এটা সঠিক উত্তর হচ্ছে রাশিয়া।
তো এটার ব্যাখ্যা আমরা জানি যে রাশিয়াতে যখন জাররা ক্ষমতা ছিলেন তাদের সময় জার দ্বিতীয় নিকোলাসের সময় ফিনল্যান্ডকে রাশিয়া দখল করে নেয় 1809 সালে এবং এই 1809 সালের পর 1917 সালে রাশিয়া থেকে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে। তবে মজার ব্যাপার হচ্ছে ফিনল্যান্ডকে কিন্তু আবার 1939 সালে দ্বিতীয়বার রাশিয়া কিন্তু দখল করে নিয়েছে। আই থিঙ্ক ফিনল্যান্ড স্বাধীন একটা দেশ হলো, অনেকদিন স্বাধীন থাকলো। 1809 সাল থেকে 1900 সাল পর্যন্ত 100 বছর সেটা রাশিয়ার অংশ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর কিছু সময়ের জন্য ফিনল্যান্ডকে রাশিয়া দখল করে রেখেছিল। এই কারণে রাশিয়াকে জাতিপুঞ্জ থেকে বহিষ্কার করা হয়েছিল 1939 সালে। বাই দ্য ওয়ে, তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। 46 নম্বর প্রশ্ন, এশিয়া আফ্রিকা মহাদেশ পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সুয়েজ খাল, একটা হচ্ছে বাবেল বাঁধের প্রণালী। এটা সঠিক উত্তর হচ্ছে বাবেল বাঁধের প্রণালী, সঠিক উত্তর হচ্ছে গ। এগুলো আসলে একটু ডিটেলস দেখানোর বিষয় আছে, প্রণালীগুলো আমরা জিওগ্রাফির ক্লাসে আপনাদেরকে ডিটেলস দেখাই এবং দেখাবো ইনশাল্লাহ। আপনারা যারা 43তম ক্লাস করবেন তারা সবগুলো প্রণালী ক্লাসে পাবেন ইনশাল্লাহ। 47 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কখন? সঠিক উত্তর হচ্ছে 1911 সালের 12 ডিসেম্বর, কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে দেওয়া আছে 1912 সাল। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয় 1912 সালে, সেজন্য সঠিক উত্তর আমরা 1912 দিতে পারবো ইনশাল্লাহ। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কত সালে গঠিত হয়েছে? ব্রেটন সম্মেলনের মাধ্যমে 1949 সালের 27 ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা জানি। 48 নম্বর প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে খ। 49 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করে? সেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কমন প্রশ্ন, এটা আমরা জানি। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? তাদের যে রাজনৈতিক পার্ট আছে সে রাজনৈতিক দলের 1991 জন সদস্যের সমর্থন প্রয়োজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে। সঠিক উত্তর হচ্ছে খ।